আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে সময় থমকে যায়, যেখানে সূর্য ডোবার সাথে সাথেই বাতাসে এক অদ্ভুত কাঁপুনি নেমে আসে আর চারপাশে নীরবতা হয়ে ওঠে অসহ্য? এই অডিও বক্স সিরিজে আমরা চলেছি এমনই এক ভয়াল গ্রামে, নিশিকানন। একটি গ্রাম যেখানে রাতে মানুষ থাকে না, আত্মারা শাসন করে আর সত্য মিথ্যার মাঝের সব সীমা ভেঙে পড়ে। এই গল্প শুধু ভূতের নয়, এটা সময়চক্রে আটকে পড়া কিছু আত্মার কান্না, এক তরুণের প্রতিজ্ঞা আর এক বোবা বৃদ্ধার অতীত লুকানো কাহিনী। আপনি যদি সাহসী হন তাহলে চলুন, আজ রাত থেকে আমরা ঢুকে পড়ি ভূতের গ্রাম নিশিকাননের ভয়াবহ রাতগুলোর ভিতরে। তারিখ ১৪ই মার্চ। আরিত্র ঘোষ, ২৮ বছর বয়সী এক সাংবাদিক, শহরের মিডিয়া হাউস নিউ ট্রুথের হয়ে কাজ করে। সে সদ্য একটা অ্যাসাইনমেন্ট পেয়েছে, বাংলার বিভিন্ন অভিশপ্ত স্থান নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে হবে। প্রথম গন্তব্য নিশিকানন, একটা অজ গ্রাম যার নাম মানচিত্রে থাকলেও মানুষ যেন নামটা শুনেই ভুলে যেতে চায়। জিপচালক লোকটা, নাম মতিলাল, আরিত্রকে বারবার সাবধান করছিল। মতিলাল গম্ভীর কণ্ঠে বলল, বাবু, বিকেলের মধ্যে কাজ সেরে ফেলবেন, রাতে এই গ্রামে থাকা ঠিক হবে না, অনেকেই এসে আর ফেরেনি। আরিত্র হেসে উঠল। আরিত্র মনে মনে বলল, আধুনিক যুগে দাঁড়িয়ে এসব লোককাহিনী বিশ্বাস করা হাস্যকর। আমি একজন সাংবাদিক, আমার কাজ সত্যি খুঁজে বের করা, ভয় পেলে চলবে না। জিপ থামল। সামনে ধুলো মলিন সাইনবোর্ড, স্বাগতম নিশিকানন গ্রামে। চারপাশে নির্জনতা, বিরাট বটগাছ, পুরনো কাঁচা বাড়ি, কাঠের জানালায় ঝুলে থাকা নীল পেরেকের কপাট। দিনের আলোয় সবকিছু স্বাভাবিকই লাগছিল। গ্রামের মানুষজন মাটির বাড়ির সামনে বসেছিল। কেউ আলু খুঁড়ছে, কেউ পুকুরে কাপড় ধুচ্ছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, তাদের চোখে একটা চাপা আতঙ্ক। আরিত্র একটা ছোট বাড়িতে ওঠার বন্দোবস্ত করেছিল। বাড়ির মালিক এক বৃদ্ধা, নাম ভেলু ঠাকুরমা। তিনি বোবা, শুধু ইশারায় কথা বলেন। ভেলু ঠাকুরমা তাকে ঘর দেখিয়ে দিয়ে একটা কথা বোঝাতে চাইলেন, সূর্য ডোবার আগেই দরজা জানলা বন্ধ করে ফেলবেন। আরিত্র হেসে বলল, ঠিক আছে ঠাকুরমা, আমি ভয় পাই না। রাত ৮টা। গ্রামের সব আলো নিভে গেল একে একে। আরিত্র বারান্দায় বসে ক্যামেরা গুছাচ্ছিল। হঠাৎ সে শুনল দূরে কোথাও থেকে একটা নারী কণ্ঠ, যেন গান গাইছে। ওরে রাত্রি, আয়না কাছে, চুপি চুপি ঘুম পাড়িয়ে দে। তারপর এক শিশুর কান্না, তারপর শিকল টানার আওয়াজ। সে ছুটে গিয়ে দরজা খুলতে গিয়েই দেখল ভেলু ঠাকুরমা দাঁড়িয়ে, মাথা নাড়িয়ে না করতে বলছেন। তার চোখে জল। আরিত্র ভেতরে ভয় পেয়ে বলল, এ তো আসলেই কিছু আছে। হঠাৎ পেছন থেকে একটা ফিসফিসানির মতো আওয়াজ, তুইও আর ফেরবি না। আরিত্র জানে না সে কি এক নতুন সত্যের মুখোমুখি হতে চলেছে, নাকি ধীরে ধীরে নিজেও হয়ে উঠবে এই গ্রামের অদৃশ্য ইতিহাসের অংশ। সন্ধ্যা পেরোলেই নিশিকানন বদলে যায়। আর প্রথম রাতই আরিত্রের জীবনের শেষ স্বাভাবিক রাত হতে পারে। পর্ব ২, প্রথম রাতের ছায়া। অরিত্রর ঘরে আলো জ্বলছে, কিন্তু বাইরের অন্ধকার যেন কেমন একটা ভার নিয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। ঘড়ির কাঁটা ৮টা ৫৭। ৩ মিনিট পর নিশিকাননে শুরু হবে সেই সময় যখন মানুষেরা দরজা বন্ধ করে দেয় আর আত্মারা মুক্তভাবে ঘোরে। অরিত্র জানে না ঠিক কি ঘটতে চলেছে, কিন্তু তার ভেতরে একটা চাপা উত্তেজনা। সে হাতে ক্যামেরা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। হঠাৎ পেছনের ঘর থেকে একটা শব্দ আসে। চেয়ার নড়ে ওঠে নিজে থেকেই। সে ছুটে যায় ভেতরে, দেখে চেয়ারটায় কেউ নেই, কিন্তু দেয়ালে একটা পুরনো পোকায় খাওয়া ছবি যেন হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। ছবিটা তুলে অরিত্র দেখে একটা পরিবারের ছবি।
5 জন মানুষ আর পেছনে একটা আবছা ছায়ামূর্তি। ছায়াটা কার? এটা তো মানুষের মতো না। এমন সময় দরজায় হালকা টোকা, টক টক টক। সে ধীরে ধীরে দরজার দিকে এগোয়। দরজা খুলেই সে যেন এক শীতল বাতাসে হিম হয়ে যায়। কেউ নেই, কিন্তু দরজার সামনে মাটিতে ভেজা পায়ের ছাপ, ছোট ছোট শিশুর পায়ের ছাপ, যা আবার ঘরের দিকেই চলে এসেছে। অরিত্র ভয় পেলেও হাল ছাড়ে না। সে পায়ের ছাপ অনুসরণ করে ঘরের এক কোণে পৌঁছায়। সেখানে একটা কাঠের পুরনো সিন্দুক, যেন বহুদিন কেউ খোলেনি। সিন্দুক খোলার পর ভেতর থেকে বের হয় একটা ছেঁড়া লাল জামা আর একটা মাটি মাখা পুতুল। পুতুলটা হাতে নেওয়ার পর হঠাৎ করে বাতি জ্বলে ওঠে, নিভে যায়। পুতুল, তুমি নতুন অতিথি, এবার তুমিও আমাদের সঙ্গে খেলবে। অরিত্র ছুঁড়ে ফেলে দেয় পুতুলটা। হঠাৎ ঘরের কোণে দেখা যায় একটা সাদা কাপড়ে মোড়া ছায়া, নিচু হয়ে আছে, যেন কাঁদছে। আচামকা! অরিত্র ক্যামেরা তুলতেই ছায়াটা এক ঝটকায় তার দিকে ফিরে তাকায়, কিন্তু মুখ দেখা যায় না। মুখ নেই, একেবারে ফাঁকা। অরিত্র, কে কে আছো তুমি? তখনই অরিত্রর দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন ভেলু ঠাকুরমা। তার চোখে ভয়। কাঁপা কাঁপা হাতে সে দেয়ালের দিকে ইশারা করেন, একটা কালো চিহ্ন আঁকা, যা বোঝায় এই ঘরে একাধিক আত্মা আগে বন্দী ছিল। অরিত্র তখনও জানত না এই রাত শুধু এক রাত নয়, এটা শুরু একটা সময় চক্রের, যেখানে যারা ঢোকে তারা ফিরতে পারে না। ঘুম ভেঙে গেল অরিত্রর। আলো ফোটেনি এখনো, কিন্তু ঘড়ির কাঁটা জানিয়ে দিল রাত 3টে। বাইরে কুয়াশার চাদর। ভেলু ঠাকুরমা রান্নাঘরের কাছে বসে চুপচাপ কাঁদছিলেন। অরিত্র আস্তে কাছে গিয়ে বসে। অরিত্র কানায় কানায়, আপনি কিছু জানেন? আপনি চুপ করে থাকছেন কেন ঠাকুরমা? তিনি কিছুই বলেন না, তবে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। আচমকা জানালার কপাট খুলে গেল ঝড়ের দমকে। অরিত্র জানালার বাইরে তাকাতেই দেখে একজন লোক ধীরে ধীরে গ্রামের মধ্যিখানের দিকে হাঁটছে। পেছনে রক্তাক্ত জামা, হাতে একটা পুরনো ক্যামেরা ঝোলানো। অরিত্র চমকে উঠে, এটা তো ক্যামেরা, একদম আমার মতো। সে ছুটে বেরোয় পেছনে। ভেলু ঠাকুরমা বারবার না বললেও সে থামে না। গ্রামের কেন্দ্রস্থলে এসে অরিত্র দেখে একটা পুরনো, ছাদের টালি খুলে পড়া, রক্তাক্ত বাড়ি। দরজা খুলে সে ভিতরে ঢোকে। ঘরটিতে একপাশে ছড়ানো পাতা কাগজ, ভাঙা ক্যামেরা, ছেঁড়া ব্যাগ আর একটি ডায়েরি। অরিত্র নিজের মনে, এই তো, এগুলো তো ঠিক আমার মতোই কিছু জিনিস। সে ডায়েরিটা তুলে পড়ে। 29শে সেপ্টেম্বর, রাত 2:45। আমি রোহিত সেন, এক সাংবাদিক। এসেছিলাম নিশিকানন নিয়ে তথ্য সংগ্রহ করতে। দ্বিতীয় রাতেই বুঝে গিয়েছিলাম এই গ্রাম আর মানুষদের নয়। অরিত্রর পিছনে হঠাৎ আবছা আলোয় দেখা যায় আরও 3-4টি ছায়া। তারা যেন স্থির দাঁড়িয়ে আছে, যেন তাকিয়ে আছে। একজন ধীরে ধীরে বলে ওঠে, তুমিও কি ফিরবে না রোহিতের মতো? অরিত্র কাঁপা গলায়, না, আমি ফিরে যাব, আমি ফেঁসে যাইনি, আমি আলাদা। এক নারীর ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। চোখে নেই কোনো তারা, মুখে ভয়া। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আজ নিশিকাননে বৃষ্টি। আকাশের গর্জন আর বাতাসের শোঁ শোঁ শব্দ মিলেমিশে যেন অদ্ভুত এক বিষাদ তৈরি করছে। অরিত্র আবার বেরিয়ে পড়ে। সে এবার যাচ্ছে গ্রামের সবচেয়ে পুরনো জায়গায়, পুরাতন পুকুর পাড়ে। গ্রামের লোকেরা বলে এই পুকুর থেকে মাঝরাতে ভেসে আসে নারীকণ্ঠের গান। কেউ কেউ বলেছে এক কিশোরী আত্মা এখানেই অপেক্ষা করে, তার প্রিয়জন আর কোনোদিন ফিরে আসেনি। অরিত্র ক্যামেরা নিয়ে বসে পুকুর পাড়ে। রাত 12টা। জলেতে আমার ছায়া পড়ে না, কেন যে সে আর ফিরে না? অরিত্র চমকে উঠে পেছনে তাকায়, কেউ নেই। কিন্তু পুকুরের জলে দেখা যায় একটি মেয়ের ছায়া, মাথায় সাদা ওড়না, লাল বেনি।
সে যেন পুকুরে বসে গাইছে। আরিত্র চোখ কুঁচকে, কে তুমি? তুমি কি? কিশোরীর আত্মা, কান্না ভেজা কণ্ঠে। সে বলেছিল ফিরবে আমার জন্যে, কিন্তু যায়নি। আমিও আর ফিরে যাইনি। এই পুকুরে আমার স্বপ্ন ডুবে গেছে, এখন শুধু অপেক্ষা। আত্মাটা হঠাৎ ধীরে ধীরে পানিতে মিশে যায়, আর পুকুরের জল যেন গাঢ় লাল হয়ে ওঠে এক মুহূর্তের জন্য। আরিত্র দৌড়ে পিছিয়ে যায়। তখন সে দেখতে পায় পুকুর পাড়ে একটা সাদা চিঠি। ভেজা হলেও লেখা স্পষ্ট, রাখি, আমি আর ফিরতে পারিনি। আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু তুমি অপেক্ষা করো না। আমি মুক্তি চাই, সৌরভ। আরিত্রর মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে শুধু রাখি নয়, এই পুকুরে আরও অনেক স্বপ্ন ডুবে গেছে। পুকুরটা আসলে একটা আত্মার আয়না, যেখানে তারা আসে নিজেদের শেষ স্মৃতি বয়ে আনতে, আবার আবার। পুকুরের জল শান্ত, কিন্তু তার তলায় জমে আছে কত অপ্রকাশিত কান্না। আর একজন অপেক্ষা করছে এখনও, আরিত্র কখন ডুবে যাবে সেই সময় গোনে। ভোরের আলো ছুতে শুরু করেছে আকাশ, কিন্তু আরিত্রর চোখে ঘুম নেই। পুকুর পাড়ের রাতের অভিজ্ঞতা তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছে। সে ফিরে এসে বসে থাকে ভেলু ঠাকুরমার সামনে। বৃদ্ধা চুপ করে এক কোণে বসে কাঁদছেন। আরিত্র হাত ধরে বলে, আপনি জানেন সব কিছু, আমি জানি। এই গ্রামের ইতিহাস শুধু কুসংস্কার নয়, একটা ভয়ানক সত্য লুকিয়ে আছে, যার মুখ সবাই বন্ধ করে রেখেছে। বৃদ্ধা উঠে যান। তার চেহারায় একরকম অদ্ভুত দৃঢ়তা। তিনি তাকে নিয়ে যান ঘরের এক গোপন ঘরে। একটা পুরনো কাঠের সিন্দুক খুলে তার ভিতর থেকে বের করেন একটি পুরনো কাগজে মোড়া ফাইল, পুরনো পত্রিকা আর একটি জার্নাল। আরিত্র সব খুলে দেখতে থাকে। নিশিকানন ট্র্যাজেডি, ১৯৭৪ সালের ১৭ জুলাই রাতে আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়ে যায় গ্রামের বড় অংশ। ঘটনার সময় পুকুর পাড়ে চলছিল যুব সমিতির এক অনুষ্ঠান। প্রায় ২৬ জন মানুষ মারা যান, নারী, শিশু, কিশোর। আরিত্র চোখ ছলছল করে, কিন্তু এটা তো কেউ জানে না, পত্রিকাগুলো আজ আর নেই। ভেলু ঠাকুরমা নিজের গলার দিকে দেখান, একটা পোড়া দাগ। আরিত্র বুঝে ফেলে তিনি সেই রাতের একজন প্রত্যক্ষদর্শী, একমাত্র জীবিত বেঁচে ফেরা মানুষ। আগুনের মধ্যে থেকে বাঁচলেও হারিয়ে ফেলেছেন কণ্ঠস্বর। বৃদ্ধা কাঁপা হাতে দেখান গ্রামের মানচিত্র, একটা লাল কালি দিয়ে আঁকা বৃত্ত। এই অংশটাই রোজ রাত ৯টা থেকে ভোর ৩টে পর্যন্ত অন্য জগতে ঢুকে পারে, যেখানে সময় আটকে গেছে সেই রাতেই। আরিত্র বুঝে ফেলে এই অংশটাই আজকের ভূতের গ্রাম। কিন্তু একটা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে, কেন কেউ বাঁচে না? কেন আত্মারা ফিরে আসতে পারে না? তখন বৃদ্ধা তাকে হাতে তুলে দেন সেই জার্নালটি। জার্নালে লেখা, আমরা ভুল করেছিলাম। সেই রাতে আমরা পুকুরের তলায় লুকিয়ে থাকা একটা পুরনো পাথরের ঢাকনা সরিয়ে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম ওটা মন্দিরের কিছু, কিন্তু আসলে সেটা ছিল এক প্রাচীন বন্দিশালা। সেই রাতে আমরা খুলে দিয়েছিলাম আত্মাদের বন্ধ দরজা। আরিত্রর মনে হয় তার পেছনে কেউ দাঁড়িয়ে। সে ভিড়ে তাকায়, কেউ নেই, কিন্তু জানালার বাইরে অন্ধকারে অস্পষ্ট কিছু মুখ যেন তাকিয়ে আছে, চোখে ভয় নয়, আকুতি। আরিত্রর সামনে সত্য এখন স্পষ্ট। এই গ্রাম অভিশপ্ত নয়, এটা শাস্তি পাচ্ছে একটি ভুলের, একটি ভয়ঙ্কর উন্মাদনার, একটি রাতের, যে রাতের শেষ আজও হয়নি। ভোরের আলো স্পষ্ট হলেও কিছু যেন বদলে গেছে। আরিত্রর চোখে সবকিছু কিছুটা ঘোলা লাগছে। ঘড়ি দেখছে, কিন্তু সময় নড়ছে না। ৮:৫৯, আটকে গেছে। সে বাইরে বের হয়। গ্রামটা একেবারে নিঃশব্দ। একটা পাখির ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, মানুষের চলাফেরা নেই। সবকিছু থমকে আছে। আরিত্র
নিজের মনে, আমি কোথায় আছি? এটা তো সেই নিশিকানন, কিন্তু সময় কেন চলছে না? হঠাৎ সামনের মাঠে এক ছায়া, একটা ছেলে, বয়স 10-11, সাদা ধুতি পরা, চোখের নিচে কালি। সে তাকিয়ে থাকে আরিত্রর দিকে। ছেলেটি ঠান্ডা স্বরে, তুমি কি খুঁজছ? এখানে সবই আগেই ঘটেছে, সবই আবার হবে। তুমি এখন স্মৃতি হয়ে যাচ্ছ। আরিত্র চমকে ওঠে। সে ছুটে যায় গ্রামের পুকুর পাড়, যেখানে সে আগেও গিয়েছিল। কিন্তু এবার পুকুরের জল নেই, শুকিয়ে গেছে সম্পূর্ণ। তলদেশে জমে থাকা হাড়গুড্ডি, পোড়া কাঠ, ছেঁড়া জামা, আর একটি আয়না। সে আয়নায় তাকায়, নিজেকে দেখতে পায় না। আরিত্র চিৎকার করে, আমি আছি তো, আমি এখনো বেঁচে আছি, আমি এখানে। তখনই পেছনে ফিসফিসানি, তুমি এসেছ, কিন্তু যাওনি। এটাই তো নিয়ম, এই গ্রাম কারোর মুক্তি দেয় না। সে ফিরে দেখে 6 জন আত্মা দাঁড়িয়ে আছে, যার মধ্যে 3 জন তার মতো ক্যামেরা ঝোলানো। একজন মুখহীন, একজন চোখে গর্ত, আর একজন শুধু মাথা নেড়ে যাচ্ছে। আরিত্র দৌড়াতে শুরু করে গ্রামের বাইরে যাওয়ার জন্য, কিন্তু সে যেখানে যায় ঘড়ির কাঁটা আবার 8:59 হয়ে যায়। পৃথিবী ঘুরে যায়, ঘটনাগুলো আবার শুরু হয়। ভিলু ঠাকুমা আবার কাঁদতে থাকেন, ছোট মেয়েটি আবার গান গায়, জলেতে আমার ছায়া পড়ে না। ছেলেটি আবার বলে, তুমি স্মৃতি হয়ে যাচ্ছ। আরিত্র এবার বোঝে, সে এই সময় চক্রে বন্দী হয়ে গেছে। তার শরীর আছে, মন আছে, কিন্তু সময় তার থেকে সরে গেছে। তাকে সবাই দেখতে পায় না, শুধু মৃত আত্মারাই এখন তার সঙ্গী। নিশিকাননে কেউ একবার এলে সে আর ফিরে যায় না। সে হয়ে যায় এক স্মৃতি, যা প্রতি রাতে পুনরাবৃত্ত হয় 8:59। আরিত্রর কাছে সময় মানে আর সময় নেই। প্রতি রাতেই সব ঘটনা পুনরাবৃত্ত হয়। ভেলু ঠাকুরমার কান্না, পুকুর পাড়ের গান, সেই ছেলেটির প্রশ্ন। আরিত্র প্রতিবার চেষ্টা করে পালাতে, ব্যর্থ হয়। সে এখন অনুভব করতে শুরু করেছে, সে আর পুরোপুরি মানুষ নেই। ক্যামেরা চালু করে সে নিজের জন্য ভিডিও মেসেজ রেকর্ড করতে চায়। আমি আরিত্র ঘোষ, আমি এসেছিলাম সত্যি খুঁজতে। কিন্তু সত্যি এক জিনিস বুঝলাম, সব সত্য প্রকাশের জন্য নয়। নিশিকাননে আমি হারিয়ে গেছি, কিন্তু হয়তো কেউ আসবে, কেউ মুক্তি দেবে আমাদের। ভিডিও ক্লিপ শেষ। ক্যামেরা ফ্রেম হঠাৎ হালকা ঝাঁকুনি খায়। আরিত্র ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। প্রথমে চোখ, তারপর মুখ, তারপর সম্পূর্ণ শরীর। পেছনে রয়ে যায় কেবল তার ব্যাগ, ক্যামেরা আর সেই রেকর্ডেড ভিডিও। পরদিন গ্রামের বাইরের রাস্তা দিয়ে আসছে একটা বাইক। নতুন একজন যুবক, নাম অভিষেক। সেও একজন ইউটিউব এক্সপ্লোরার। সে নিশিকানন সম্পর্কে শুনে এসেছে শহর থেকে। তার হাতে একটি মোবাইল, আর তাতে খোলা আরিত্রর সেই ডকুমেন্টারি ট্রেলার। ভিডিও থেকে ভেসে আসে কণ্ঠ। ভূতের গ্রাম নিশিকানন, রাত্রি নামলেই পাল্টে যায় সব। অভিষেক ক্যামেরা অন করে নিজের মুখে বলে, এই হলো আমার নতুন রহস্য অভিযান। চলুন শুরু করি নিশিকানন থেকে। সে হাঁটতে থাকে গ্রামে। ঠিক তখন দূর থেকে একটা ফিসফিসানি, ফিরে যা, তুই এখনো বেঁচে আছিস। কিন্তু অভিষেক শুনতে পায় না। তার মোবাইল স্ক্রিন হঠাৎ ঝাপসা হয়ে যায়, আর ভেতরে ভেসে ওঠে আরিত্রর মুখ, ধোঁয়ায় ঢাকা, চোখে গভীর ক্লান্তি। আরিত্র হারিয়ে গেছে, কিন্তু তার কণ্ঠ এখনও বেঁচে আছে নিশিকাননের বাতাসে, আর এক নতুন আত্মা ধীরে ধীরে পা রাখছে সেই সময়চক্রে। অভিষেক ক্যামেরা চালু রেখে গ্রামের দিকে এগোতে থাকে। চারপাশে পুরনো কুঁড়েঘর, ভাঙা বটগাছের ডাল, আর বাতাসে ভেসে আসা ধুলোর ঘ্রাণ। সে ভিডিও করতে করতে বলে, সবাই বলে নিশিকানন অভিশপ্ত, তবে আমি ভয় পাই না। ভয়কে সামনে থেকেই দেখতে হবে। ঘড়ির শব্দ, রাত 8:49।
গ্রামের প্রবেশপথে পৌঁছেই তার মোবাইলে আসে একটা আননোন ভিডিও ফাইল। ক্লিক করতেই স্ক্রিনে ভেসে ওঠে একটি পুরনো ফুটেজ। আরিত্রর কণ্ঠ, এই ভিডিও যদি কেউ দেখে তাহলে বুঝে নিও আমি ফিরে যেতে পারিনি। এই গ্রাম, এই সময়, এটা একটা চক্র যা শুধু গিলে খায়, কখনো কিছু ফিরিয়ে দেয় না। অভিষেক থমকে যায়, মাথায় ঝড় বয়ে যায়। সে পেছনে ফিরে তাকায়, পুরো গ্রাম নিঃশব্দ, কিন্তু সে এখন আর একা নেই। চারপাশে দাঁড়িয়ে অস্পষ্ট ছায়া, 1টি, 2টি, 5টি। তাদের চোখ নেই, মুখ ফাঁকা, শুধু তাকিয়ে আছে অভিষেকের দিকে। অভিষেক ভয়ে কেঁপে কেঁপে বলে, কে কে তোমরা? আরিত্র কোথায়? তখনই তার পাশে একটি ছায়ামূর্তি দাঁড়ায়, আরিত্র। কিন্তু সে আর মানুষ নয়, তার গলা ঘোলাটে, মুখে করুণ চাহনি। আরিত্র ধীরে ফিসফিস করে বলে, তুমি এখনো ফিরে যেতে পারো, আমরা পারিনি। অভিষেক বুঝে যায় সময় দ্রুত এগোচ্ছে না, বরং সে আটকে পড়েছে সময়চক্রের প্রান্তে। পেছনে সেই পুরনো পুকুর, যার সামনে এখন একটি দরজা, লাল পাথরের তৈরি। আরিত্র ইশারায় দেখায়, এই দরজা একবার খোলা হয়েছিল, সেই ভুল শুধরালেই মুক্তি মিলবে, কিন্তু দরজা খুলবে না ভয় পেলে, আর বন্ধ হবে না যদি কৌতূহল না থামে। অভিষেক এগিয়ে যায়, দরজার সামনে দাঁড়িয়ে ভাবে, আমি কি পারব এই অভিশপ্ত লুপ শেষ করতে? সে দরজার কাছে গিয়ে একবার চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ বাতাস স্তব্ধ, পুকুরের জল জেগে ওঠে। এক কণ্ঠ ভেসে আসে, ধন্যবাদ। অভিষেক চোখ খুলে দেখে চারপাশে আর কেউ নেই। আলো ফুটেছে, ঘড়ি 4:01 বাজে। পাখির ডাক, কুকুরের ঘেউ ঘেউ, সবকিছু স্বাভাবিক। সে হাঁপাতে হাঁপাতে বাইরে এসে মোবাইল দেখে। আরিত্রর ভিডিও মুছে গেছে, ফাইল মিসিং দেখাচ্ছে, কিন্তু সে জানে কিছু একটা বদলেছে। নিশিটাননের অভিশাপ হয়তো শেষ হয়নি, কিন্তু সেই চক্রে এবার একজন সময়ের বাইরে দাঁড়িয়ে একটি স্মৃতিকে মুক্তি দিয়েছিল। আর এখন নতুন গল্প লেখা শুরু হয়েছে। তুমি যদি নিশিকাননে যাও, সময় দেখে নিও, কারণ রাত 9টা থেকে ভোর 3টে এই সময় তোমার সময় নয়।